আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়া শুরু করবো সেটা হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ। মোটামুটি ছোট চ্যাপ্টার, আশা করবো শেষ হয়ে যাবে আজকে একদিনেই। ফ্রিকশন জিনিসটা কখন কাজ করে, ফ্রিকশন বা ঘর্ষণ কখন কাজ করে, যখন একটা তলের ওপর দিয়ে আরেকটা কোনো তল স্লাইড করে যায় বা স্লাইড করার চেষ্টা করে, তখন ঘর্ষণটা কাজ করে। ঠিক আছে, যেমন আমি একটা কোনো একটা ব্লককে আমি একটা টেবিলের উপর রেখেছি, রেখে সেই ব্লকটাকে আমি যখন সরানোর চেষ্টা করব এই টেবিলটার ওপর দিয়ে, তখন ইনিশিয়ালি আমি ব্লকটাকে খুব সহজেই সরিয়ে ফেলতে পারবো না। ডিপেন্ড করবে যে ব্লকের জাড্য কতটা, ঠিক আছে, এবং জাড্য যেহেতু ঘরের সাথে রিলেটেড, সুতরাং এর ওয়েট কতটা তার উপরে ডিপেন্ড করবে যে একে আমি কত সহজেই সরাতে পারবো বা কত কষ্ট করে সরাতে পারবো। এবারে কথাটা হচ্ছে যে শুধুমাত্র এর মানে ওই ওয়েটের উপরে শুধু ডিপেন্ড করে না, আরেকটা জিনিসের উপর কি ডিপেন্ড করে, যেটা আমাদের খুব মাইক্রোস্কোপিক্যালি দেখতে হবে। সেটা কি, এর এই নিচের তলে যে অ্যাটমস গুলো রয়েছে, ঠিক আছে, আর এই তলের ওপরে যে অ্যাটমস গুলো রয়েছে তাদের মধ্যে একটা আন্তরাণবিক বল বা ইন্টারঅ্যাটমিক ফোর্স কাজ করে, যেই ইন্টারঅ্যাটমিক ফোর্স ফিল্ডের মধ্যে এই অ্যাটমস গুলো কিন্তু থাকে। অ্যাটম তো কোনো শক্ত গোলাকার বস্তু না যেরকম পাশাপাশি বসে আছে। অ্যাটমসকে কিরকম, অ্যাটমসের যেমন আমরা জানি যে অ্যাটমসের মাঝখানে থাকে নিউক্লিয়াস আর তার আশপাশে থাকে হচ্ছে ইলেকট্রনস গুলো ঘুরতে থাকে। এবার যখন দুটো অ্যাটমস মোটামুটি কাছাকাছি থাকে, অনেকটাই কাছাকাছি থাকে, তখন তাদের মধ্যে একটা ফোর্স ফিল্ড কাজ করে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড কাজ করে, যে ফোর্স ফিল্ডটা কিন্তু এই দুজন যতক্ষণ এরা স্থির অবস্থায় থাকে, মানে ওই কন্ডিশনেই থাকে, ততক্ষণ ওই ফোর্স ফিল্ডটাকে মানে কি বলবো, ততক্ষণ ফোর্স ফিল্ডটাকে আমরা বুঝতে পারি না। কখন বুঝতে পারবো, যদি আমরা এই অ্যাটমস গুলোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এটা কিছুটা ওইটার মতো যে দুটো যদি চুম্বক থাকে এবং চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের দক্ষিণ মেরু যদি মুখোমুখি বসানো থাকে, তাহলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড কাজ করে। যতক্ষণ এরা এভাবে থাকবে, অ্যাকচুয়ালি এই গ্যাপটা থাকবে না, আমি যদি না ধরে থাকি, আমি সাপোজ এভাবে এই কন্ডিশনে ধরে রেখেছি, তাদের মধ্যে সামান্য একটু গ্যাপ রয়েছে, ঠিক আছে, আমি এই কন্ডিশনে ধরে রেখেছি এবং আমি ফিল করছি যে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এবার এই কন্ডিশনে আমি যখন এদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এরকম অবস্থা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বা যদি তারা একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে থাকে, যখন একদম অ্যাটাচড হয়ে বসে আছে ততক্ষণ অবধি আমি কিছু ফিল করবো না। যখন আমি এদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তখন আমি বুঝতে পারবো যে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ, প্রচন্ড পরিমাণে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এবং আমাকে তখন প্রচুর পরিমাণে ফোর্স উল্টো দিকে প্রয়োগ করতে হবে, তাদের এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্যালেন্স আউট করে দুটোকে ছাড়ানোর জন্য, ঠিক আছে, দুটোকে একটা থেকে সরানোর জন্য। সেই রকমই যখন এরা এরকম বসে আছে, যখন এই ব্লকটা এখানে এমনি বসেছিল, তখন আমরা কিছু বুঝতে পারছি না, যতক্ষণ না এই ব্লকটাকে আমরা সরানোর চেষ্টা করছি। ব্লকটাকে সরানোর চেষ্টা করলে একটা তো এর ভরের জন্য একটা রিয়াকশন ফোর্স কাজ করছে, একটা জাড্য কাজ করছে, এটা আলাদা। আরেকটা যেটা আমরা বলবো অ্যাডহেসিভ ফোর্স, যেটা মূল কারণটাই হচ্ছে ইন্টারঅ্যাটমিক ফোর্স বা আন্তরাণবিক আকর্ষণ বল। এই আন্তরাণবিক আকর্ষণ বলের জন্য কি হবে, আমি যেদিকে বস্তুটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, উল্টো দিকে অবভিয়াসলি সে ওই অ্যাটমটা ওকে টানার চেষ্টা করবে। মানে আমি সাপোজ এই অ্যাটমটা থেকে এই অ্যাটমটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বা এই অ্যাটমটা থেকে ওই অ্যাটমটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটাকে এবার ওই ডাইরেকশনে নিয়ে নিই, তখন অবভিয়াসলি এই অ্যাটমটা, এটা অ্যাটম 1, এটা অ্যাটম 2, অ্যাটম 1 অ্যাটম 2 কে নিশ্চয়ই উল্টো দিকে টানার চেষ্টা করবে। এরকম ভাবে প্রত্যেকটা অ্যাটমকে উল্টো দিকে টানার চেষ্টা করবে। যতগুলো অ্যাটম তাদের ফোর্স ফিল্ডের মধ্যে রয়েছে, সেই অ্যাটমগুলোকে উল্টো দিকে টানার চেষ্টা করবে। ফলে উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা স্মল এফ বা ঘর্ষণ বল বলে চিহ্নিত করব। থ্রুআউট এই কি বলবো চ্যাপ্টারে আমরা সবসময় ঘর্ষণ বলকে স্মল এফ দিয়ে চিহ্নিত করব, আর যে বলটা আমরা অ্যাপ্লাই করছি ওই বস্তুটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাকে ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে। এবারে এটা হচ্ছে যে যখন এটা ততক্ষণ মানে ফোর্স, আমি এই ঘর্ষণ বলটা আমি ততক্ষণ করতে পারবো না, ততক্ষণ আমি ফিল করতে পারবো না, যতক্ষণ না আমি তাকে ওই বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করছি।
এবং যেদিকে গতিশীল করার চেষ্টা করবো তার উল্টো দিকে সবসময় ঘর্ষণ বল কাজ করবে। মানে আমি এদিকে ফোর্স দিচ্ছি মানে হচ্ছে আমি নিশ্চয়ই বস্তুটাকে ওইদিকে গতিশীল করার চেষ্টা করছি, তখন ঘর্ষণ বল এদিকে কাজ করবে। কেন কাজ করবে একটু আগে বললাম। সিমিলারলি আমি যদি এইদিকে গতিশীল করার চেষ্টা করি বস্তুটাকে, তাহলে ঘর্ষণ বলটা ওদিকে কাজ করবে, কারণ তখন আমি কি বলে অ্যাটমগুলোকে মানে সরিয়ে নিয়ে 1 থেকে 2 সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এদিকে, তো অটোমেটিক্যালি 1, 2 উল্টো দিকে টানার চেষ্টা করবো নিজের অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ডের দিকে, সেই জন্য ঘর্ষণ বলটা তখন ওই দিকে কাজ করবে। ঠিক আছে, এবারে এইটা তো মোটামুটি যে কেন ঘর্ষণ বলটা কিভাবে তৈরি হচ্ছে এটা আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে যে দেখা যাক যে একটা কোনো বস্তু যদি কোনো একটা তলের উপরে থাকে, তাহলে তার উপরে কি কি ফোর্স কাজ করতে পারে। এর আগের চ্যাপ্টার অনুযায়ী আমরা জানি যে একটা বস্তুর উপর এই নিচের দিকে একটা ওজন কাজ করে, আর তার ঠিক উল্টো দিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করে। রিয়াকশন ফোর্সটা কে দেবে, সেম লাইনেই হবে। রিয়াকশন ফোর্সটা কে দেবে, এই তলটা ওর উপরে মানে রিয়াকশন ফোর্সটা দেবে। ঠিক আছে, আর এখন কি বললাম যে যদি এই বস্তুটাকে আমি গতিশীল করার চেষ্টা করি, সাপোজ ওই দিকে গতিশীল করার চেষ্টা করছি, তাহলে উল্টো দিকে তার উপরে ফোর্স মানে ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে এই 4টে ফোর্স আপাতত কাজ করবে যখন আমি বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করছি। এবারে যখন কোনো বস্তুকে গতিশীল করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আমরা একটুখানি ফোর্স দিলেই বস্তুটা গতিশীল হয়ে যায়, এরকম তখন হবে যদি বস্তুটা প্রচন্ড হালকা হয়, অথবা এই বস্তুটার সাথে এই যে এই তলটা খুবই আর কি ফ্রিকশনলেস তল হয়। ঠিক আছে, খুব স্মুথ একটা তল হয়েছে। সাপোজ কোনো একটা আয়না রেখে, আয়নার উপরে তুমি একটা দেশলাইয়ের বাক্স রেখে ওটাকে একটুখানি ফোর্স যদি প্রয়োগ করো, তাহলে সঙ্গে সঙ্গে ওটা এগিয়ে যাবে। তাহলে ওটা কেন হলো, তার কারণ হচ্ছে এই যে এই তলটা খুবই ফ্রিকশনলেস ফোর্স, মানে এই এদের মধ্যে মানে আন্তরাণবিক যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা খুবই কম। মানে আয়নার যে কাঁচ আর দেশলাইয়ের বাক্সর যে তলটা, নিচের তলটা, তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুবই কম। তার জন্য তুমি ওকে সহজে অল্প পরিমাণ ফোর্স দিয়ে ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা সাপোজ কোনো একটা টেবিলকে হয়তো মেঝের উপর দিয়ে সরানোর চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের বেশ ভালো পরিমাণ বল প্রয়োগ করতে হয়, এবং ইনিশিয়ালি বল প্রয়োগ করে সঙ্গে সঙ্গে যে আমরা সরিয়ে দিই তা কিন্তু নয়। কিন্তু একটা জিনিস আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে একটা ইয়েকে বল প্রয়োগ করে প্রথমে ওটাকে মানে ওই টেবিলটাকে সরাতে বেশ কিছুটা বল প্রয়োগ করতে হয়, তারপরে যখন টেবিলটা সরতে শুরু করে তখন কিন্তু আর অত বল প্রয়োগ করতে হয় না। ঠিক আছে, তার মানে কি ইনিশিয়ালি যখন তুমি ওকে বল প্রয়োগ করছো ওকে সরানোর জন্য, তখন ওর মধ্যে ওটাকে বাধা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আমি এটা ঘর্ষণ বলের কথা বলছি। আন্তরাণবিক আকর্ষণ বল ওকে উল্টো দিকে টানার চেষ্টা করছে, তুমি ঘর্ষণ বল প্রয়োগ করছো, দেখছো হচ্ছে না, তুমি আরো বল প্রয়োগ করছো, তাতেও হচ্ছে না, আরো বল প্রয়োগ করছো, করতে করতে একটা টাইমে দেখা যাবে যে এই আন্তরাণবিক আকর্ষণ বল বা উল্টো দিকে যে ঘর্ষণ বল সেটাকে ব্যালেন্স করে তোমার বলটা আরো বেশি পরিমাণ হয়ে গেল, তখন তুমি বস্তুটাকে গতিশীল করে দিলে। এই যে লিমিটিং একটা ঘর্ষণ বল, মানে যে ঘর্ষণ বলটা হচ্ছে যেটা হচ্ছে মানে তুমি যে বলটা প্রয়োগ করলে সেই বলটাকে ওর থেকে বেশি পরিমাণ ঘর্ষণ বল আর ওকে ব্যালেন্স করতে পারছে না। ম্যাক্সিমাম যে ঘর্ষণ বল এই দুটো তল এই বস্তুটার উপর প্রয়োগ করতে পারছে বা তোমার এর গতির বিরুদ্ধে কাজ করতে, একে গতিশীল করার চেষ্টার বিরুদ্ধে কাজ করতে পারছে, সেইটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এবার এক্ষেত্রে এটা একটা হলো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এবার হচ্ছে বস্তুটা যখন গতিশীল হয়ে গেল, হওয়ার সময়ও কিন্তু যে একদম হওয়ার পরে একেবারে খুব দ্রুত গতিতে সে এগিয়ে যাচ্ছে তা না, তোমাকে কিন্তু একটা বল তোমাকে প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু তখন তুমি যতই বল প্রয়োগ করো না কেন, শুরুতে যে পরিমাণ বলটা প্রয়োগ করতে হচ্ছিল এবং তোমাকে যতটা ওকে গতিশীল করতে যতটা বেগ পেতে হয়েছিল ততটা কিন্তু বেগ পেতে হবে না। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী বেস করে আমরা দু ধরনের ঘর্ষণ বলের কথা বলি, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল আর একটা হচ্ছে চল ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে ফ্রিকশন যখন হচ্ছে আমরা বলি একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন
আরেকটা হচ্ছে ফ্রিকশন ইন মোশন। ঠিক আছে, এবারে এদের মধ্যে প্রথমে আগে দেখা যাক যে গ্রাফটা কিরকম কাজ করে। গ্রাফেরটা তোমাদের একটু পরে দেওয়া আছে, তার আগে তোমাদের ফ্রিকশনাল এগুলো দেওয়া আছে, অনেক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন টিকশন দেওয়া আছে, কিন্তু আগে আমি এটা বলাটা প্রেফার করছি ডিফারেন্সটা বোঝানোর জন্য। দেখা যাচ্ছে এটা হচ্ছে, যদি আমি একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে যে এদিকে হচ্ছে তুমি কত পরিমাণ বল প্রয়োগ করছো সেই গ্রাফটা, একটু বড় করে আঁকছি। এদিকে হচ্ছে কত পরিমাণ বল প্রয়োগ করছো সেই গ্রাফটা, আর এদিকে হচ্ছে যে পরিমাণ ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে সেই গ্রাফটা। ইনিশিয়ালি যখন এই ব্লকটাকে তুমি সরানোর চেষ্টা করছো, তুমি বল প্রয়োগ করছো, ইকুয়ালি ঘর্ষণ বল বাড়ছে। ঠিক আছে, তুমি বল প্রয়োগ করছো, ইকুয়ালি ঘর্ষণ বল বাড়ছে, ইকুয়ালি ঘর্ষণ বল বাড়ছে, করতে করতে একটা ম্যাক্সিমাম পয়েন্ট যেটা হচ্ছে লিমিটিং ঘর্ষণ বল, যার পরে ও আর কিন্তু এই ফোর্সটাকে ও আর ব্যালেন্স আউট করতে পারছে না। এতক্ষণ আমি অনেক চেষ্টা করে ও ব্যালেন্স করে একে এক জায়গায় বসিয়ে রেখেছিল, এরপরে ও আর ব্যালেন্স করতে পারছে না, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। তারপরে কি হয়, ফ্রিকশনাল ফোর্সটা কমতে শুরু করে, ড্রপ করে। তুমি কিন্তু ফোর্স বাড়াচ্ছ, তোমার ফোর্স আস্তে আস্তে তুমি যত পরিমাণ ফোর্স দিচ্ছ সেই ফোর্সটা বাড়ছে, কিন্তু প্রথম দিকে কি হচ্ছিল, যত ফোর্স বাড়াচ্ছিলে তত ঘর্ষণ বলও বাড়ছিল, যত ফোর্স বাড়াচ্ছ তত ঘর্ষণ বলও বাড়ছে। ঠিক আছে, পরেও ধরে রেখেছিল। এই পয়েন্টে গিয়ে এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিট বলে লিখলাম, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স লিমিট এফ। তারপরে গিয়ে কি হচ্ছে, তারপরে তুমি আরো যখন বল প্রয়োগ করছো, বলের পরিমাণটা যখন আরো বাড়াচ্ছ, তখন ওর কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা আর বাড়ছে না, উল্টে ফ্রিকশনাল ফোর্সটা ড্রপ করে যাচ্ছে। এই ড্রপ করা মানেই হচ্ছে, মানে এই পয়েন্টের পর থেকেই জিনিসটা আসলে মোশনে চলে আসবে। ঠিক আছে, এই পয়েন্ট অব্দিও স্থির রয়েছে, এই পয়েন্টের পর থেকে যেই তুমি এই 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 পরিমাণ বলটা দিলে, এই পরিমাণ যতক্ষণ বল প্রয়োগ করছিল ততক্ষণ ও স্থির ছিল। যখন এই পরিমাণ বলটা দিলে, সেটা হয়তো সাপোজ 10 নিউটন, 9.9 নিউটন বল প্রয়োগ অব্দি হয়তো স্থির ছিল। যে মুহূর্তে তুমি 10 নিউটন বল প্রয়োগ করলে ও চলতে শুরু করলো, কারণ তখন ওর ফ্রিকশনাল ফোর্সটা লিমিটিং ফ্রিকশনাল ফোর্সকে ছাড়িয়ে গেছে, ঘর্ষণ বলকে ছাড়িয়ে গেছে, তখন ওর ঘর্ষণ ও আর ঘর্ষণ বলটা আস্তে আস্তে কমছে। এবং তারপরে কি হবে, একটা টাইমের পরে যখন জিনিসটা প্রপারলি গতিশীল হয়ে যাবে আর কি, যেটা আমি বলছিলাম, যে টেবিলটাকে চালানো শুরু করার পরে কিছুক্ষণ বাদে দেখা যাবে যে তুমি খুব সহজে ওটাকে সরিয়ে নিয়ে যাচ্ছ। প্রথমে তোমাকে একদম নিজেকে স্লান্ট করে দিয়ে ওর উপর বল প্রয়োগ করতে হচ্ছিল সরাতে, কিন্তু যে পরিমাণ যেই সরে গেল, তারপরে দেখা গেল তুমি সোজা হয়ে ওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের রয়েছে, আমরা সবসময় এর কারণগুলো খুঁজি না। এরপরে কি হবে, এরপরে দেখা যাবে তুমি এরপরে একটা টাইমে গিয়ে ঘর্ষণ বল এই দুটো তলের মধ্যে স্থির হয়ে যাবে, যখন ও প্রকৃত মোশনে চলে এসছে। মানে এই পয়েন্ট থেকে ও হচ্ছে প্রকৃত মোশনে বস্তুটা চলে এসছে, এখানে হচ্ছে যে সবে মোশনটা চালু করছে। ঠিক আছে, আর এইখানে গিয়ে হচ্ছে কি সে প্রকৃত মোশনে চলে এসছে, তখন ওর ঘর্ষণ বল আর বাড়বে না, তল দুটোর মধ্যে ঘর্ষণ বল আর বাড়বে না। তখন যে পরিমাণ বল তুমি প্রয়োগ করছো, সেই বলের পরিমাণ তুমি যত বাড়াবে ও তত স্পিডে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এইখানে এসে ফ্রিকশনাল ফোর্সটা, এরপরে ফ্রিকশনাল ফোর্স আর কিছু চেঞ্জ হবে না, সেম রয়ে গেল। তুমি বল বাড়াচ্ছ কিন্তু ফ্রিকশনাল ফোর্স একই রয়ে গেছে, সুতরাং বল যত বাড়াবে বস্তুটা তত স্পিডে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবারে তাহলে আমরা দুটো পার্ট করলাম। একটা হচ্ছে যে যখন বল প্রয়োগ করছিলে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কি হচ্ছিল, এই বলের ওপরে বলটাকে ব্যালেন্স করে দিচ্ছিল। ঠিক আছে, আর তারপরে হচ্ছে কি যে ব্যালেন্স আর করতে পারছে না। এর উপরে বেস করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ বল, আর একটা হচ্ছে ফ্রিকশন ইন মোশন বা চল ঘর্ষণ বল। ঠিক আছে, এবার স্ট্যাটিক ফ্রিকশনের সময় আমরা দুটো ক্ষেত্রেই একটা কোএফিসিয়েন্ট আমরা হিসাব করি, একটা কোএফিসিয়েন্টের কথা আমরা সবসময় কোএফিসিয়েন্টটাকে বার করার চেষ্টা করি। সেই কোএফিসিয়েন্টটা কি আমরা বার করার চেষ্টা করি যে এই রিয়াকশন ফোর্সের সাথে, কারণ জিনিসটা যখন আমি কোনো একটা বস্তুকে নাড়ানোর চেষ্টা করছি তখন তো জাগ্রত একটা কাজ, জাগ্রত একটা ব্যাপার,
যেটা কিসের উপর ডিপেন্ড করছে, ওয়েটের উপর, আলটিমেটলি রিয়াকশন ফোর্সের উপর কাজ করছে। তা আমরা হিসাব করার চেষ্টা করি যে এই ঘর্ষণ বল আর এই বস্তুটার রিয়াকশন ফোর্সের মধ্যে রেশিওটা কত, ঘর্ষণ বল আর রিয়াকশন ফোর্সের রেশিওটা কত, সেটা দু রকম কন্ডিশনে বার করার চেষ্টা করছে। একটা হচ্ছে যখন স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, মানে চলার চেষ্টা করছে কিন্তু চলতে পারছে না, আরেকটা হচ্ছে যখন মোশনে রয়েছে। ঠিক আছে, এবার মোশনের ক্ষেত্রে কি হবে, আমরা এফ ইকুয়াল টু হচ্ছে মিউ এস আর, বা মিউ এস ইকুয়াল টু হচ্ছে এফ বাই আর। এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, আর এটাই যদি মোশনের ক্ষেত্রে হয় তাহলে সেটা কি হবে, মিউ কে বলবো সেটাকে আমরা, কে ফর টাইম মানে মোশনের জন্য, তাহলে এফ বাই আর। এটা হচ্ছে ডিউরিং মোশন। ঠিক আছে, এবারে তোমরা নিজেরাই ভেবে বলো যে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিকটা বেশি হবে না কোএফিশিয়েন্ট অফ মোশনটা বেশি হবে? অবভিয়াসলি কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিকটা বেশি হবে। তার কারণ কি, এই সময় কিন্তু যখন সে স্ট্যাটিক অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, তো তুমি নাড়াতে পারছো না, নাড়ানোর চেষ্টা করে চলেছো, তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি। আর যখন মোশন রয়েছে তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কম। এইখানে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা বেশি, এখানে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কম। ঠিক আছে, আর তো দুটো ক্ষেত্রেই সেম, তুমি যখন বসিয়ে রেখেছো, তুমি যখন চালাচ্ছ, দুটো ক্ষেত্রেই রিয়াকশন ফোর্স সেম, কিন্তু ডিফারেন্স তাহলে কে ক্রিয়েট করে দিচ্ছে, যে ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ বল করছো, এই স্থিত ঘর্ষণ বল ইউজ করছো না চল ঘর্ষণ বল ইউজ করছো, তার উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। যেহেতু স্থিত ঘর্ষণ বলের মানটা বেশি, সুতরাং ইউএস এর মান বেশি হবে, যেহেতু চল ঘর্ষণ বলের মান কম, সেই জন্য মিউকের মানটা কম হবে, ইউএস এর তুলনায় মিউকের মানটা কম হবে। তাহলে মিউকের মানটা কিন্তু লেস দ্যান ইকুয়াল টু মিউএস হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এখানে যে আমরা স্থিত ঘর্ষণ বল, চলঘর্ষণ গুণাঙ্ক আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলছি, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এদের একক কি হবে? একক কিন্তু কিছু হবে না, এরাও কিন্তু একটা এককবিহীন রাশি, যেটা আমরা এককবিহীন রাশি পড়েছি, উদাহরণ অনেকগুলো জেনেছি। তা এবার এখানে আরেকটা আমরা উদাহরণ পেলাম যেটা একটা এককবিহীন রাশি। এখানেও কি, এটাও একটা বল, এটাও একটা বল, সুতরাং একক কেটে এটা একটা এককবিহীন রাশি হয়ে যাবে। তেমনি এক্ষেত্রেও এককগুলো কাটাকুটি হয়ে গিয়ে এটা একটা এককবিহীন রাশি হয়ে যাবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটা এককবিহীন রাশি। ঠিক আছে, আচ্ছা এইবারে তোমাদের দেখবে চার্টে দেওয়া আছে খুব সুন্দর করে যে কখন আমরা একটা বস্তুকে বল প্রয়োগ করছি, কখন সে স্থির রয়েছে। এটা হচ্ছে আমি ছায়া প্রকাশনের বইটা দেখে বলছি 239, সেখানে একটা যে কত আস্তে আস্তে আমি বলের পরিমাণটা বাড়াচ্ছি, কখন গিয়ে ও চলতে শুরু করছে। এই যে যেমন কি বলছে যে ফোর্সটা আমি কতটা অ্যাপ্লাই করছি, 50, 60, 100, যখন 101 করলাম তখন দেখা গেল যে ফ্রিকশনাল ফোর্সকে ও ব্যালেন্স করে দিচ্ছে এবং তখন ও চলতে শুরু করছে। ঠিক আছে, আচ্ছা এইবারে এটা হলো, এবার হচ্ছে লজ অফ ফ্রিকশন। ঠিক আছে, লজ অফ ফ্রিকশনের মধ্যে আমরা কি পড়বো, লজ অফ ফ্রিকশনের মধ্যে আমরা সেটা জানবো যে কিসের কিসের উপরে এটা ডিপেন্ড করছে। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্সটা ডিপেন্ড করছে কিসের উপর, আমি কত বল প্রয়োগ করছি তার উপরে ডিপেন্ড করছে যে কত বেশি ফ্রিকশনাল ফোর্স হবে। এখানে এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যত বেশি বল প্রয়োগ করবো ঘর্ষণ বল তত পরিমাণ বাড়বে, তাই তো? আচ্ছা, আরেকটা কিসের উপর ডিপেন্ড করছে, আচ্ছা এখানে যদি আমি স্থিত ঘর্ষণ কোনো একটা পার্টিকুলার বস্তুর, কোনো একটা পার্টিকুলার বস্তু আর একটা কোনো পার্টিকুলার তল যদি আমরা নিই, ঠিক আছে, এটা নির্দিষ্ট বস্তু এবং নির্দিষ্ট তল, সেক্ষেত্রে স্থিত ঘর্ষণ গুণাঙ্কটা একটা নির্দিষ্ট হবে। ঠিক আছে, এই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক নির্দিষ্ট হবে। এবার তাহলে কি এফএসটা কিসের উপর ডিপেন্ড করছে, রিয়াকশন ফোর্সের উপর কিন্তু ডিপেন্ড করছে। ঘর্ষণ বলটা যেটা লিমিটিং ফোর্স, সেটা কিসের উপর ডিপেন্ড করছে, আর এর উপর কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে যত পরিমাণ রিয়াকশন ফোর্স যত বেশি হবে তত কিন্তু ঘর্ষণ বলের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা থার্ড পয়েন্ট রয়েছে সেটা কি, যে এটা কিন্তু তলের উপর ডিপেন্ড করে না।
ঠিক আছে, যে তলটা আমি রিয়াকশন ফোর্স সেম, সাপোজ আমি এখানে এরকম একটা ব্লক না নিয়ে আমি যদি এরকম একটা ব্লকের উপর ব্লক নিই যার ভর সেম, এর ভরও এম এর ভরও এম, সেক্ষেত্রেও এর নিচে এমজি, নিচের দিকে এমজি ওর উপরের দিকে আর কাজ করছে, ঠিক আছে। কিন্তু এটার আর এটার ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলটা আলাদা হবে না, কারণ মানে আমাদের মনে হতে পারে ঘর্ষণ বল আলাদা হবে কারণ এদের তলটা কি হচ্ছে, এর তলটা বেশি, নিচের তলটা আর এর নিচের তলটা কম, সেক্ষেত্রে আমার মনে হতে পারে যে এটা ঘর্ষণ বল বেশি, কিন্তু সেটা কখনোই নয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা গেল এই দুটো জিনিস যে আর এর উপর ডিপেন্ড করছে এবং যত পরিমাণ ফোর্স বাড়াচ্ছি তত কি হচ্ছে ঘর্ষণ বল বাড়ছে। এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে সত্যি। চল ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে কি, চল ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যত পরিমাণ ফোর্স যতই বাড়াই না কেন, চল ঘর্ষণ গুণাঙ্ক আলটিমেটলি কিন্তু এই কি বলে ফোর্স যতই বাড়ায় না কেন, যখন জিনিসটা চলতে শুরু করছে ফোর্স যতই বাড়ায় না কেন এফটা কিন্তু ঘর্ষণটা কিন্তু স্থিরই থাকছে, আলাদা কিছু হচ্ছে না, ঠিক আছে। ঘর্ষণ বলটা আমরা এই এটা থেকে দেখে গ্রাফটা দেখে বুঝতে পারছি ঘর্ষণ বলটা স্থির থাকছে। আরেকটা জিনিস কি, যে এটা কিন্তু যখন জিনিসটা চলতে শুরু করছে তখন রিলেটিভ ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, মানে তুমি একটা জিনিসকে কি বলে বেশি স্পিডে নিয়ে যাচ্ছ তার মানে তার ঘর্ষণ চলঘর্ষণ গুণাঙ্কের মানটা কমে যাচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে। সেটা কেন হচ্ছে না, তার কারণ এখানে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে ঘর্ষণ বলটা একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এরপর আমি যতই ফোর্স বাড়াই না কেন ঘর্ষণ বলটা একটা টাইমে গিয়ে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, কারণ আর এর মান অলরেডি নির্দিষ্ট। সুতরাং ঘর্ষণ বল যখন জিনিসটা চলমান হওয়ার পরে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এফকেটাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে, আরটা আগেই নির্দিষ্ট ছিল, তাহলে মিউকেটা নির্দিষ্ট। সুতরাং আমি জিনিসটাকে খুব স্পিডে নিয়ে যাই, তার স্পিডে নিয়ে গেলে কি হবে, এদের এই তলটা আর এই তলটা এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি বাড়বে, ঠিক আছে। আর যদি আস্তে আস্তে নিয়ে যায় তার রিলেটিভ ভেলোসিটি কম হবে, সেক্ষেত্রে সেটার উপর কিছু ডিপেন্ড করছে না যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। ঘর্ষণ গুণাঙ্ক শুধু এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে যেটা একটা টাইমে গিয়ে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, চলো ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আর স্থিত ঘর্ষণ গুণাঙ্কটাও আলটিমেটলি তো নির্দিষ্ট হয়েই থাকছে, কারণ কোনো একটা পার্টিকুলার বস্তুর একটা তলের ক্ষেত্রে স্থিত ঘর্ষণ গুণাঙ্কটাও নির্দিষ্ট, কারণ আমরা তো এই এফটা এটা কোন লিমিটিং ফোর্সটা, লিমিটিং যে কি বলে ঘর্ষণটা বলটা সেইটাই আমরা নিচ্ছি। আমরা এখানে কত ঘর্ষণ বল বাড়ছে, কম থেকে কতটা বাড়ছে সেটা তো নিচ্ছি না, আমরা একটা নির্দিষ্ট লিমিটিং যে ঘর্ষণ গুণাঙ্ক সেটাই নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক পোরশন তো তোমাদের বললাম, কোএফিসিয়েন্ট আচ্ছা কোএফিসিয়েন্ট আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে যে মোশন যদি হয়, মোশন ওভার আ রাফ স্পেস যদি আমরা নিই তাহলে কি হবে, এবার হচ্ছে মোশনের সময় কি হবে, ধরো মোশন শুরু হয়ে গেছে, তাহলে এবার কি হবে, ডিফারেন্সটা কি হচ্ছে। মোশনের সময় আমরা জানি যে কোনো বস্তু যখন স্থির অবস্থা থেকে চলা শুরু করে তখন তার মধ্যে কি হয়, তার মধ্যে ত্বরণ হয়, এবং সেই ত্বরণের সাথে আমরা করে যে পরিমাণ বল প্রয়োগ করবো সেই পরিমাণই ত্বরণ হবে, F = m, এটা আমরা জেনে এসেছিলাম, তাই তো। এবারে এখানে কি ব্যাপারটা হচ্ছে, যখন জিনিসটা মোশনে থাকছে ডিফারেন্সটা কি হচ্ছে, ডিফারেন্সটা কি হচ্ছে, আগে আমরা যখন এমনি নিউটনস ল পড়ছিলাম আমরা শুধু এই এফটাই পড়েছিলাম, তাই তো। আমরা ধরে নিয়েছি যে ওর উপরে প্রয়োগ হচ্ছে, কোনো ঘর্ষণ বলটা কিন্তু আমরা নেগলেক্ট করেছি। মনে করে দেখো যে আমরা যখন এর আগে দিয়ে ওই পুলির ওই অঙ্কগুলো করছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে ওগুলো একদম স্মুথ পুলি, মানে ওর মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না, যেহেতু আমাদের ঘর্ষণ চ্যাপ্টারটা করা হয়নি সেই জন্য আমরা ওগুলো ধরেছিলাম। এবার যদি আমরা এর উপরে ঘর্ষণটা কাজ করে তাহলে কি হয়, তাহলে এর উল্টো দিকে নিশ্চয়ই এদিকে একটা এফ কাজ করবে, ঠিক আছে। এবার যখন এ চলা শুরু করবে তখন এর উপরে অ্যাকচুয়াল বল কতটা কাজ করছে, F - F, ঠিক আছে। এফ এস ধরবো আমরা, তাই তো, কারণ আমি লিমিটিং কেসটাই ধরছি, যখন ও চলা শুরু করছে তখনই তো ওর ত্বরণটা হচ্ছে, তাই তো, কারণ ও এর পরের ত্বরণটা আমি ধরছি না, আমি ওই সময় ত্বরণটা ধরছি যখন 0 বেগ থেকে ও হঠাৎ করে ওর গতিবেগটা হয়ে গেল, তখন
ওই সময় নিশ্চয়ই কোন ফোর্সটা কাজ করছে, কোন দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে আমি যে বলটা প্রয়োগ করছি, আর একটা হচ্ছে লিমিটিং যে ঘর্ষণ বলটা, সেই লিমিটিং ঘর্ষণ বল। তাহলে ওভারঅল তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স কতটা কাজ করছে, লব্ধি বল F মাইনাস Fs, সেটা ইকুয়াল টু আমি ধরবো কি এর ভর যদি m হয় আর ওই সময় ত্বরণ যদি a হয়, তাহলে এটা ইকুয়াল টু m এ। এখান থেকে আমি যদি m এর ভ্যালুটা বার করি তাহলে কি হয়, F মাইনাস Fs বাই m। ঠিক আছে, এবার সেইখানে আমি F এর জায়গায় কি লিখতে পারি, Fs এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে মিউ এস আর, ওই Fs বাই আর ইকুয়াল টু মিউ এস, সেটা ওই কোএফিসিয়েন্ট অফ এ দিয়ে। তাহলে অ্যাক্সিলারেশনটা বার করছি আমরা, ভর দিয়ে তো বার করবো না, অ্যাক্সিলারেশনটা বার করছি। তাহলে ত্বরণটা কি হচ্ছে F মাইনাস মিউ এস আর বাই m। ঠিক আছে, তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, কতটা বল প্রয়োগ করছি তার উপর ডিপেন্ড করবে কতটা ত্বরণ হচ্ছে। ঠিক আছে, আর মিউ এস ওই কোন দুটো বস্তু রয়েছে তার উপর ডিপেন্ড করে লিমিটিং ফ্রিকশনটা কত হবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কত হবে, কত ভরের বস্তু রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে কত ত্বরণ হবে, এটা তো সবসময় ডিপেন্ড করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে হ্যাঁ কত ভরের উপর, যত ভর বেশি হবে তত অ্যাক্সিলারেশন কম হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আরেকটা হচ্ছে রিয়াকশন ফোর্সের উপর কাজ করছে। ঠিক আছে, তাহলে রিয়াকশন ফোর্সটা কিন্তু রিয়াকশন ফোর্সটা হচ্ছে mg আর এটা m, তার উপরে ডিপেন্ড করছে আর কি। এটাকে অনেক সময় আমরা ওই রিয়াকশন ফোর্সটাকে বিভিন্ন যখন অঙ্কর ক্ষেত্রে অনেক সময় আমাদের মিউ এস এমজি করেও ব্যবহার করা হয়, সেটা তো বোঝাই যাচ্ছে। আর ইকুয়াল টু যেহেতু এমজি, আমি আর এর জায়গায় এমজি করে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনে কি হয়, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনে হচ্ছে আমরা দেখি যে বস্তুটার উপরে কোন দুটো বল কাজ করছে। যতক্ষণ আমি যদি বস্তুটার উপর কোনো বল আপাতত প্রয়োগ করছি না, ঠিক আছে, আমি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করছি না যদি হয়, আমি শুধু রিয়াকশন ফোর্সগুলো ধরছি। ঠিক আছে, এফ কেও আমি কেন রিয়াকশন ফোর্স ধরবো, কারণ এফ তখনই কাজ করা শুরু করে যখন আমি তার উপর অ্যাকশন বা ফোর্স প্রয়োগ করি। যতক্ষণ ফোর্স শূন্য থাকে ততক্ষণ ঘর্ষণ বলও কোনো কাজ করে না, সুতরাং ঘর্ষণ বলও একটা রিয়াকশন ফোর্স। আর আর তো অবভিয়াসলি ভরের রিয়াকশন, ওজনের রিয়াকশন ফোর্স। সুতরাং যখন বস্তুটা এমনি অবস্থায় রয়েছে তখন তার উপরে আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি হবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে কি যে এই দুটো রিয়াকশন ফোর্সের, এটা সাপোজ আমি জাস্ট বলটা প্রয়োগ করার চেষ্টা করছি, এই অবস্থায় আমি এদের দুজনের মধ্যে মানে এদের দুজনের লব্ধি বলটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, এই এটা এফ এদিকে কাজ করছে আর এদিকে কাজ করছে, তাহলে অবভিয়াসলি লব্ধি বলটা আমরা জানি এই কোনাকুনি এরকম এই ডাইরেকশনে কাজ করবে, এটা তো আমরা আগেই পড়েছি। এবার সাপোজ ধরে নিই যে এটা হচ্ছে ল্যামডা, এটা তো আমরা সবাই জানি, উল্টানো ওয়াই এর মধ্যে একটু ল্যামডা বলে এটাকে। এই ল্যামডা কোন বরাবর কাজ করছে, না ল্যামডা না ধরে তোমরা আলফা থিটা যা ইচ্ছা ধরতে পারো, সেটা কিছু ম্যাটার করে না। এবারে হচ্ছে কি কত পরিমাণ বল কাজ করছে সেটাকে কিউ দিয়ে আমি যদি ধরি যে কিউ পরিমাণ বল এর উপরে কাজ করছে, আগে আমি বার করতে চাইছি যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা হচ্ছে এই কোণটা বার করবো আমি, এই কোণটা বার করতে গেলে আমি নিশ্চয়ই ট্যান ল্যামডা ইউজ করবো, যে এদিকে এফ কাজ করছে এদিকে আর, তাহলে ট্যান ল্যামডা ইকুয়াল টু কি, ট্যান ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এফ বাই আর। ঠিক আছে, এবার এটাকে যদি আমি লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে ধরি, তাহলে সেটা কি এফ বাই আর ইকুয়াল টু মিউ এস, তার মানে মিউ এস ইকুয়াল টু হচ্ছে ট্যান ল্যামডা। ঠিক আছে, লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে ধরছি, তাহলে এফ এস বাই আর ইকুয়াল টু ট্যান ল্যামডা, সেক্ষেত্রে মিউ এস ইকুয়াল টু হচ্ছে ট্যান ল্যামডা। ঠিক আছে, তাহলে এই বরাবর কাজ করছে। এবার আমি যদি কিউ এর মানটা বার করার চেষ্টা করি, কিউ এর মানটা আমরা বার করবো হচ্ছে এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার রুট। ঠিক আছে, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হচ্ছে
আমি ইন জেনারেল আমি স্ট্যাটিক একদম ফ্রিকশনের আমি সাপোজ ধরলাম না, লিমিটিং ফ্রিকশন যদি না ধরি, এটাকেও আমি সাপোজ লিমিটিং ফ্রিকশন ধরলাম না, লিমিটিং ফ্রিকশন ধরলে আমি এফএস মিউএস লিখবো। আর যদি লিমিটিং ফ্রিকশন না ধরি, আমি জাস্ট কোন ডাইরেকশনে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কোন কি সেটা বার করতে চাইছি, আমি বল প্রয়োগ করছি, তখন অবধি বস্তুটাকে নাড়াতে পারিনি, কিন্তু বস্তুটাকে গতিশীল করার মুহূর্ত অবধি পৌঁছাতেও পারিনি, কিন্তু তার মধ্যে যেহেতু আমি বল প্রয়োগ করছি অটোমেটিক্যালি উল্টো দিকে ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে, সেই মুহূর্তে আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বার করতে চাইছি। তখন আমি এটাকে কি লিখবো, আমি এটাকে মিউ স্কোয়ার আর স্কোয়ার লিখবো, তাই তো। এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার আর স্কোয়ার, সেখান থেকে আমি আর যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে মিউ স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস মিউ স্কোয়ার। কিউ এর মান হচ্ছে 1 প্লাস মিউ স্কোয়ার, ঠিক আছে, আর ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। আচ্ছা, এইবারে একটা জিনিস এরপরেই রয়েছে, সেটা হচ্ছে কোণ অফ ফ্রিকশন। কোণ অফ ফ্রিকশনে কেন কাজ করছে, এটাকে তো আমি এটা 2 ডাইমেনশনে লিখেছি, এটা যদি 3 ডাইমেনশনে আমি আঁকি, তাহলে এই দিকে ফ্রিকশনটা কাজ করছে কখন, যখন আমি বস্তুটাকে ওই দিকে গতিশীল করার চেষ্টা করছি, ঠিক আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যখন এই তলটার মধ্যে আমি যখন বল প্রয়োগ করছি, তখন উল্টো দিকে হচ্ছে এই দিকে ঘর্ষণ বলটা কাজ করছে। এবার আমি যদি ওই দিক থেকে বলটা প্রয়োগ করে বস্তুটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে উল্টো দিকে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। আমি যদি এদিক থেকে বল প্রয়োগ করে বস্তুটাকে ওদিকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করবে। এটা হচ্ছে বোর্ড থেকে বেরিয়ে আসা ডাইরেকশন, এই ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে এই ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, রিঅ্যাকশন ফোর্স তো ওইভাবেই কাজ করবে, এই ভর কেন্দ্র বরাবর উপরের দিকে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে এই ডাইরেকশনটা কি হবে, সেক্ষেত্রে এই ডাইরেকশনটা হবে এইটা, তলটা হচ্ছে এখন এইরকম এই দিকে কাজ করছে, হচ্ছে কিউটা এই দিকে কাজ করছে। এর আগে ছিল কি, এর আগে এই ছিল তল, এদিকে আর কাজ করছিল, এদিকে এফ কাজ করছিল, তাই এই তল বরাবর কিউ কাজ করছিল ল্যামডা ডাইরেকশনে। তলটা যদি ঘুরে যায়, তলটা সাপোজ এইদিকে এই ডাইরেকশন হয়ে যায়, তাহলে কি হবে, এদিকে এফ কাজ করছে, ঠিক আছে, এদিকে আর কাজ করছে, তাহলে কিউ নিশ্চয়ই এদিকে কাজ করবে, যেটা আমি এখানে গেছি, এইদিকে কিউ কাজ করবে। এইরকম ভাবে ভেবে নাও, আমি যদি বলটা এইদিকে প্রয়োগ না করে আমি যদি বল এইদিকে প্রয়োগ করি, তাহলে এই ডাইরেকশনে এফ কাজ করবে, তখন এই ডাইরেকশনে এফ কাজ করবে, এবং অটোমেটিক্যালি কিউ তখন এই ডাইরেকশনে কাজ করবে, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে কিন্তু একটা কোণ তৈরি হয়, যে আমি ডিপেন্ড করছে যে ওই কোণ বরাবর, ওই কোণ বরাবর কিন্তু ওর উপরে যে লব্ধি বলটা, যে রেজাল্ট্যান্ট বলটা, যেটাকে আমি কিউ বলছি, সেই কিউ এর ডাইরেকশনটা সবসময় আর এর সঙ্গে ল্যামডা অ্যাঙ্গেলেই থাকবে, কিন্তু কি হবে, আর এদিকে থাকবে, ল্যামডাটা এরকম হতে পারে, ল্যামডাটা এরকম হতে পারে, ল্যামডাটা এইরকম হতে পারে, ল্যামডাটা এরকম হতে পারে। তাহলে এটা কোণ বরাবর কিন্তু ও কাজ করছে, কিউ এর ডাইরেকশনটা একটা কোণের যে তলটা, সেই তল বরাবর ও কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে, এটা আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে আমি কোণ অফ ফ্রিকশনটাও পড়িয়ে দিলাম, যে কোণ অফ ফ্রিকশনটা কোথা থেকে আসছে, কেন তৈরি হচ্ছে, ঠিক আছে। কোণ অফ ফ্রিকশনটা তৈরি হচ্ছে এই কারণে, কোণ অফ ফ্রিকশনে এমনি কোনো ভূমিকা নেই, আমি অ্যাঙ্গেলটা বার করলাম, তার এটা বার করলাম। এবার যদি আমি কোন ডাইরেকশনে আমি বল প্রয়োগ করছি, তার উপর বেস করে ওই কিউ এর ডাইরেকশনটা ঘুরে যাচ্ছে, কখনো কিউ এই ডাইরেকশনে কাজ করছে, কখনো এই ডাইরেকশন, কখনো এই ডাইরেকশন, কখনো এই ডাইরেকশন, ল্যামডাই থাকছে, কিন্তু কখনো এই ডাইরেকশন, কখনো এই ডাইরেকশন, কখনো এই ডাইরেকশন। আমরা এটা কোণের তল বরাবরও কাজ করছে, ও ডাইরেকশনটা ঘুরছে, ঠিক আছে, ডিপেন্ডিং অন আমি কোন দিকে মুভ করানোর চেষ্টা করছি। আচ্ছা, এবারে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রিপোজ। এখানে দেখা যাক, এই কোনো একটা বস্তুকে আমরা যখন কোনো একটা তলের উপর রাখি,
বস্তুটা যদি তলটা যদি খুব স্লাইডিং না হয়, যেমন একটা কাঠের কোনো একটা তলের ওপরে আমি কোনো একটা কাঠের ব্লককে রেখেছি, কাঠের একটা তল, তার উপরে আমি একটা কাঠের ব্লককে রেখেছি। এমন হতেই পারে যে যেহেতু ঘর্ষণটা বেশি হবে কাঠের তলের উপর কাঠের ব্লক, সুতরাং ইনিশিয়ালি আমি একটা অ্যাঙ্গেলে রেখেছি যে অ্যাঙ্গেলে ও কিন্তু স্লাইড করছে না, ঠিক আছে। এবার কি, যে মুহূর্তে আমি ওই অ্যাঙ্গেলটা আরেকটু বাড়িয়ে দিলাম, দেখা গেল স্লাইড করে পড়ে গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই পার্টিকুলার অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আমি ওটাকে রাখলে, মানে যে অ্যাঙ্গেলের নিচে কোনো অ্যাঙ্গেলে রাখলে ওর স্লাইড করবে না, কিন্তু জাস্ট ওই অ্যাঙ্গেলটায় রাখলে ও স্লাইড করা শুরু করে দেবে। এই অ্যাঙ্গেলের নিচে সাপোজ এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে আমি কাঠের পাটাতনটাকে রাখলাম, তার উপরে কাঠের ব্লকটাকে রাখলাম, ও স্লাইড করে গেল। কিন্তু যে আমি 29 ডিগ্রিতে রাখছি বা 29.5 ডিগ্রিতেও রাখছি, তখন কিন্তু স্লাইড করছে না, জাস্ট 30 ডিগ্রিতে রাখার সময় স্লাইড করে যাচ্ছে। তারপরে 31, 32, তারপরে বড় অ্যাঙ্গেলগুলোতে রাখলে তো অবশ্যই পড়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলেও স্লাইড করা শুরু করছে, সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে। এবারে এইটা যখন আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজটা আমাদের বার করতে হবে, তখন আমরা আগে দেখে নেবো যে এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। এবারে এইখানে একটা বিষয়, যে সবসময় কোনো বস্তুকে আমি কাট করে রাখি, সোজা করে রাখি, যেভাবেই যে কন্ডিশনেই রাখি, তার এমজি বা ডাব্লিউ বা ওয়েট সবসময় কিন্তু সোজা নিচের দিকে কাজ করবে, মানে ভূমির সঙ্গে 90 ডিগ্রিতে কাজ করবে, ঠিক আছে। এইবারে তাহলে ভূমির সঙ্গে 90 ডিগ্রিতে কাজ করছে, কিন্তু তাহলে তার উপর রিয়াকশন ফোর্স কত কাজ করছে? রিয়াকশন ফোর্স কি ডাব্লিউ কাজ করবে না, রিয়াকশন ফোর্স কাজ করবে যে ও এই তলের উপর কতটা ওয়েট দিচ্ছে তার উপর বেস করে, ঠিক আছে। ও নিচের দিকে কতটা ওয়েট ও ফেলছে সেটার উপর কাজ করবে না, আমি কোনো তলের উপর কতটা ওয়েট ফেলছি তার উপর ডিপেন্ড করবে যে আমার রিয়াকশন ফোর্সটা কতটা হবে। তলের উপরও কতটা ওয়েট ফেলছে সেইটার জন্য আমাকে এই ডাব্লিউ এর ওই বলের যে বিভাজন, সেই বলের বিভাজনটা করতে হবে। এবার এই বলের বিভাজন করতে গেলে আমি এটাকে ধরে দিলাম থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ কস থিটা, এটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ সাইন থিটা, তাহলে এ কি তলের উপর কতটা ওয়েট ফেলছে? ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ নয় কিন্তু। সুতরাং এর যে রিয়াকশন ফোর্সের উপরে কাজ করবে সেটাও কিন্তু হবে ডাব্লিউ কস থিটার সমান, সেটা ডাব্লিউ এর সমান হবে না, ঠিক আছে। এবারে একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে যে আমি এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ এখানে থিটা লিখলাম আর এখানেও অ্যাঙ্গেলটা থিটা লিখলাম, তাহলে এরা দুজন কি সমান? অবশ্যই সমান, তার মানে আমি আগে আলাদা লিখতাম। এবার কি করে সমান সেটা একটা কোশ্চেন আসতে পারে, মানে তোমাদের এটা কোনো প্রশ্নে আসবে না, এটা জাস্ট তোমাদের মনে হতে পারে যে কি করে এরা দুজন সমান হলো। আমি যদি এটাকে সমান কি আমি চেস করতে চাই, তাহলে আমি কি করলাম, দুটোকে আলাদা আলাদা নাম নিয়ে দিলাম, আলফা দিয়ে দিলাম একে দিলাম থিটা। এর আমি কি করলাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মানে যেখানে এই লাইনটা একে ছেদ করেছে, সেই পয়েন্ট থেকে একটা এদিকে একটা লম্বা মানে একটা পারপেন্ডিকুলার লাইন আর একটা হরাইজন্টাল লাইন টানবো, ঠিক আছে। এবারে এই পারপেন্ডিকুলার লাইন আর হরাইজন্টাল লাইন টানলাম, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই আলফা, কারণ অনুরূপ কোণ, এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। এবার এইটা যদি থিটা হয়, যেহেতু এটা এর প্যারালাল, এই লাইনটার সাথে এটা প্যারালাল, সুতরাং এটা এটার অনুরূপ কোণ থিটা, ঠিক আছে। এবার দেখো এই দুটো কোণও, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, আবার এটাও কিন্তু 90 ডিগ্রি, মানে এর সাথে একে যোগ করলেও 90 ডিগ্রি, আবার এর সাথে একে যোগ করলেও 90 ডিগ্রি, তার মানে এরা দুজন নিশ্চয়ই সমান, ঠিক আছে। তাহলে থিটা আর আলফা বেসিক্যালি সেম, এইভাবে থিটা আর আলফাটা ইকুয়াল আসবে, ঠিক আছে। এবারে এই আঁকাটা তো দরকার নেই কোনো, এটা জাস্ট বোঝানোর জন্য, তোমাদের জাস্ট পরিষ্কার করে ওই ডাব্লিউ কস থিটা এটা দেখালেই হবে, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, এবারে আমাদের বার করতে হবে কি, এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বার করব যে থিটার মানটা কত। ঠিক আছে, আর থিটার মানটা বার করতে গেলে এখান থেকে কিভাবে বার করব, এইটার থেকে বার করব। ঠিক আছে, এটা থেকে বার করলে কি হলো, tan থিটা ইকুয়াল টু হচ্ছে, না আমরা কি বার করতে চাইছি, আমরা বার করতে চাইছি হচ্ছে, আমরা বার করতে চাইছি মিউ, না আমরা অ্যাকচুয়ালি এটা বার করতে চাইছি উল্টো করে, আমরা যদি বার করি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এখানে মিউ ইকুয়াল টু এনেছে, ঠিক আছে, আমি সাপোজ অ্যাঙ্গেল অফ রিপোজটাই বার করতে চাইছি, তাহলে tan থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, উপরে নিচে w গুণ করলে আলাদা কিছু হয় না। ঠিক আছে, তাহলে w sin থিটা বাই w cos থিটা, w sin থিটা ইকুয়াল টু কি, w sin থিটা হচ্ছে যে এই দিকের বলটা, সেটা ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে লিমিটিং কন্ডিশনে রয়েছে, মানে ওই অ্যাঙ্গেল অফ রিপোজেই জাস্ট পড়বে আর কি। তার মানে w sin থিটা ইকুয়াল টু নিশ্চয়ই উল্টো দিকে f, আর w cos থিটা ইকুয়াল টু r, তাহলে f বাই r। ঠিক আছে, তাহলে এবার f বাই r ইকুয়াল টু আবার কি, f বাই r ইকুয়াল টু হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তোমাদের এটা উল্টো করে দিয়েছে, তোমাদের মিউ ইকুয়াল টু যে tan থিটা সেটা বার করেছে। আমি কি করলাম, আমি যেহেতু অ্যাঙ্গেল অফ রিপোজটাই আমি বার করতে চাইছি, তাই আমি tan থিটা করে বার করবো, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স মিউ। ঠিক আছে, এবারে তাহলে আমাদের বেরিয়ে গেল যে অ্যাঙ্গেল অফ রিপোজটা আমরা কি করে বার করবো। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজটা ডিপেন্ড করছে কার উপরে, ডিপেন্ড করছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের উপর। এবং এটা অবভিয়াসলি শুরুতেই যেটা আমি বললাম যে একদম দুটো যদি খুব মানে স্লাইডিং কোনো তল হয়, তার উপরে যদি কোনো স্লাইডিং জিনিস থাকে তাহলে চট করে পড়ে যাবে। মানে তুমি যদি ওটায় একটা কি বলবো, একটা আয়নার ওপরে একটা যদি বস্তুকে রেখে তুমি যদি এরভাবে ধরো, তাহলে একটু বাদে সে পড়ে যাবে, কারণ সেক্ষেত্রে ফ্রিকশনটা খুব কম, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা খুব কম, সুতরাং একটু কাট করলেই পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে ডিপেন্ড করছে, আবার ওইটাই যদি একটা কাঠের পাটাতন হয়, তার উপরে তুমি যদি কাঠের ব্লককে রাখো, তাহলে দেখা যায় বেশ অনেকটা কাট করলে তারপর গিয়ে সে পড়ছে, কারণ সেক্ষেত্রে মিউ এর মানটা বেশি, অটোমেটিক্যালি অ্যাঙ্গেল অফ রিপোজটাও সেক্ষেত্রে বেশি। ঠিক আছে, আচ্ছা এইবারে এবারে একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন আমরা হ্যাঁ আবার মিউ ইকুয়াল টু মিউ এর মানটা তো এখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এর আগে আমরা যখন ল্যামডার মানটা বার করেছিলাম, ল্যামডার মানটা কি ছিল, ল্যামডা কোনটা মনে আছে নিশ্চয়ই, ল্যামডা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, ল্যামডার মানটা কি ছিল, ল্যামডার মানটা ছিল f বাই r, তাই তো, ল্যামডা ইকুয়াল টু হবে f বাই r। সেই f বাই r ইকুয়াল টু কত আসবে এখানে, tan থিটা, সরি tan ল্যামডা ইকুয়াল টু হচ্ছে f বাই r, সেটা ইকুয়াল টু tan থিটা। তার মানে কি, বেসিক্যালি tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan ল্যামডা, তার মানে থিটা ইকুয়াল টু ল্যামডা। তার মানে কি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ এই দুটো হচ্ছে ইকুয়াল। বুঝা গেল? আচ্ছা, এইবারে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে যখন কোনো একটা বস্তু স্লাইডিং রয়েছে এবং তখন তার মধ্যে যখন সেই বস্তুটা চলতে শুরু করছে, তখন তার গতির পর্যালোচনা, যে বস্তুটা গতিশীল হচ্ছে, এটা হচ্ছে যে গতিশীল হওয়ার মুহূর্তে পর্যালোচনা আমরা করছিলাম। অ্যাঙ্গেল অফ রিপোজটা আমরা বার করলাম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাথে কি করে ইকুয়াল সেটা আমরা দেখালাম। এবার হচ্ছে যখন কোনো বস্তু গতিশীল হচ্ছে কোনো স্ল্যান্টেড তলের ওপর দিয়ে, তখন কি হবে, ইনক্লাইন্ড প্লেন এর ক্ষেত্রে গতিটা কিরকম হবে। কোনো একটা বস্তু রয়েছে, কোনো একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে, ইনক্লাইন্ড প্লেন মানে আনত তল কোনো একটা অ্যাঙ্গেলে রয়েছে, থিটা অ্যাঙ্গেলে রয়েছে। এই অ্যাঙ্গেলটাই যে এটা যদি ভর m হয়, তাহলে m যে নিচের দিকে কাজ করবে,
আর তাকে আমরা দুটো ভাগে ভাগ করব। সেটাকে একটা এদিকে কাজ করবে কি mg cos থিটা, এইটা যে এর সমান হয় সেটা একটু আগে দেখালাম কিভাবে হয়। তাহলে এটা হবে mg sin থিটা। ঠিক আছে, এবার কি হচ্ছে বস্তুটার সহজ মানে এমনি নর্মালি কি হয়, নর্মালি বস্তুটার ডাইরেকশনটা হবে নিচের দিকে, কারণ ওয়েটের জন্য তার ডাইরেকশনটা হবে নিচের দিকে, সুতরাং অটোমেটিক্যালি উল্টো দিকে এফ বা ফ্রিকশন কাজ করবে, আর উল্টো উপরের দিকে কাজ করবে হচ্ছে আর। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে এই গতিটা বেসিক্যালি কে কে ইয়ে করছে, গতিটা হচ্ছে যে আমরা একটা জিনিস আমরা জানি যে আর ইকুয়াল টু mg cos থিটা। এবার গতিটা কে কে কি বলে চালনা করছে, mg sin থিটা আর f। যখন mg sin থিটা f এর থেকে বেশি হবে তখনই তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, বলটা যখন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত mg sin থিটা মাইনাস f, সেইটা ইকুয়াল টু হচ্ছে ma। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ত্বরণের মানটা বার করি বা sin থিটা মাইনাস এটাকে আমরা m এ লিখি, যখন চলা শুরু করে ফেলেছে তখন এটাকে আমি মিউ কে বলবো। ঠিক আছে, যেহেতু গতিশীল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে a ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, a ইকুয়াল টু m গুলো সব কেটে যাচ্ছে, তাই তো m a ইকুয়াল টু m কমন নিয়ে g sin থিটা মাইনাস মিউ কে g, তাহলে m কেটে গেলে m ইকুয়াল টু হচ্ছে g sin থিটা মাইনাস, ও আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল হলো, কি ভুল হলো, এখানে আমি mg লিখতে পারবো না, f ইকুয়াল টু কি ছিল মিউ কে r, তাই তো, তাহলে আর এখানে কত, আর এখানে হচ্ছে mg cos থিটা, তাহলে আমাকে mg cos থিটা লিখতে হবে। mg মিউ কে mg cos থিটা ইকুয়াল টু ma। এবার দুদিক থেকে সব m গুলো কেটে যাবে। ঠিক আছে, কেটে গেলে a ইকুয়াল টু পড়ে থাকছে g sin থিটা মাইনাস মিউ কে g cos থিটা, বা জিটা আমি সাপোজ নিয়ে নিলাম, কমন নিয়ে নিলাম, sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশনটা কিসের উপর ডিপেন্ড করবে, চলঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, চলঘর্ষণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করবে, আর এই sin থিটা cos থিটা এর উপর ডিপেন্ড করবে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল অফ এই অ্যাঙ্গেলটা কতটা আছে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি এটা তো আমরা নিজেরাও বুঝতে পারি, কোনো একটা কাঠের পাটাতনকে যত আমরা বেশি স্ল্যান্ডেড করবো তত স্পিডেও পড়বে, মানে অ্যাঙ্গেল অফ রিপোজকে জাস্ট অ্যাঙ্গেল অফ রিপোজে পৌঁছলেও জাস্ট চলা শুরু করবে নিচের দিকে। আমি ঝট করে যদি ওপরে 30 ডিগ্রি হাতে অ্যাঙ্গেল অফ রিপোজ আমি ঝট করে ওপরে 40 ডিগ্রি করে দিলাম, সঙ্গে সঙ্গেও পড়ে যাবে। সুতরাং ডিপেন্ডিং অন থিটা অ্যাক্সিলারেশনের মানটা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন ইনক্লাইন প্লেন। আচ্ছা, যদি আমি ইকুইলিব্রিয়ামে রাখতে চাই, কারণ বস্তুটা নিচের দিকে পড়ছে, আমি বস্তুটাকে আটকাতে চাইছি। ঠিক আছে, বস্তুটাকে আমি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি রেখেছি অবভিয়াসলি, তবেও পড়ছে। এবারে আমি ওকে আটকাতে চাইছি, আটকাতে চাইলে আমি তার উপর একটা বল প্রয়োগ করবো। সাপোজ ধরে রাখো এ পড়ে যাচ্ছে, তুমি এভাবে বল প্রয়োগ করেছো, এবার এই বলটাই ইন জেনারেল আমরা ধরে নিচ্ছি বলটা একদম এই তলের সঙ্গে 0 ডিগ্রিতে কাজ করবে না, মানে একদম এই তল বরাবর আমি বলটা প্রয়োগ করছি না, হয়তো এমনভাবে বলটা প্রয়োগ করছি যে বলটা আলফা ডাইরেকশনে কাজ করছে, আলফা ডাইরেকশনে বলটা কাজ করছে। ঠিক আছে, মানে একদম এই তলের সঙ্গে প্যারালালে কাজ করছে না। ইন দ্যাট কেস এই এফ এর কম্পোনেন্ট আমি কি পাচ্ছি, এই ডাইরেকশনে আমি এফ এর কম্পোনেন্ট পাচ্ছি হচ্ছে এফ তো আছেই, কারণ যেহেতু গতি নিচের দিকে সুতরাং এফ থাকবে ঘর্ষণ বল দিয়ে। এফ কস আলফা দিকে কাজ করবে,
আর এদিকে কাজ করবে কে, এফ সাইন আলফা। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য খুব পরিষ্কার। আমি বার করতে চাইছি এফটা কত পরিমাণ বল আমি প্রয়োগ করব ফর দিস অ্যাঙ্গেল থিটা। এই অ্যাঙ্গেলটার জন্য, কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য কত পরিমাণ বল প্রয়োগ করলে আমি এই বস্তুটার নিচে নামাটা রোধ করতে পারবো। ঠিক আছে, এবারে আমি কি করলাম, আমি এখান থেকে আগে লিখতে শুরু করি যে কি কি ইকুয়াল আছে। এদিকে দুটো এফ সাইন থিটা এবং আর দুটো কাজ করছে, সেটা ইকুয়াল টু নিশ্চয়ই এমজি কস থিটা ফর অ্যান ইকুইলিব্রিয়াম পজিশন। আমি ঠেকিয়ে রাখতে পেরেছি তবেই, কারণ তার মানে নিশ্চয়ই ঠেকিয়ে রাখতে পেরেছি, তার মানে কি এদিকে যে পরিমাণ ফোর্স কাজ করছে এদিকে সেই পরিমাণ ফোর্স কাজ করছে, নিচে যে পরিমাণ ফোর্স কাজ করছে ওপরে সেই পরিমাণ ফোর্স কাজ করছে। তাহলে নাম্বার ওয়ান ইকুয়েশন কি, নাম্বার ওয়ান ইকুয়েশন হচ্ছে আর প্লাস এফ সাইন আলফা, ওপরে যেটা কাজ করছে, ইকুয়াল টু হচ্ছে এমজি কস থিটা। ঠিক আছে, এর আমার উদ্দেশ্য হচ্ছে কি, আচ্ছা আপাতত এইটা থাক। এবারে কি সেকেন্ড ইকুয়েশন কি, এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি দেখি, এদিকে আর এদিকে কোন কোন ফোর্স কাজ করছে। এদিকে হচ্ছে এফ প্লাস এফ কস আলফা ইকুয়াল টু কে, ইকুয়াল টু হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, এবার আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য বার করা যে আমি এফ এর মানটা বার করতে চাইছি, কত অ্যাঙ্গেলে বার করবো সেটাও, কত অ্যাঙ্গেলে বার করতে চাইছি সেটাও আমি বার করবো, কিন্তু আগে উদ্দেশ্য হচ্ছে এফ এর মানটা বার করা। তো আমি এফ কে এখানে, এফ এর জায়গায় আমি এখানে লিখে দিলাম মিউ আর। ঠিক আছে, এটা আমি ঠেকিয়ে রেখেছি, তাহলে আমি এটা জাস্ট মিউ আর লিখলাম। মিউ কে আর লিখতে পারবো না, কারণ যেহেতু চলতে শুরু করছে না, আমি ইকুইলিব্রিয়ামে রেখেছি, মিউ কে আর লিখতে পারবো না, আর এটা লিমিটিং ফ্রিকশন কিনা সেটা আমি জানি না, সেই জন্য জাস্ট মিউ আর লিখলাম। এবারে কি এখান থেকে আমি আর এইটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে, তার জন্য এককে নিশ্চয়ই মিউ দিয়ে গুণ করবো। এককে আমি যদি মিউ দিয়ে গুণ করি তাহলে কি আছে সেটা, মিউ আর প্লাস মিউ এফ সাইন আলফা ইকুয়াল টু মিউ এমজি কস থিটা। ঠিক আছে, এবার এটাকে আমি যদি 3 নম্বর ইকুয়েশন বলি, তাহলে 1 থেকে 3 নম্বর ইকুয়েশনকে আমি যদি মাইনাস করি, এটাকে 3 বলি, এটা 1, তাহলে আমি যদি 2 থেকে 1 থেকে নয় 2 থেকে আমি 3 নম্বর ইকুয়েশনকে বাদ দিলাম, তাহলে মিউ আর কেটে যাবে, তাহলে কে পড়ে রইল এফ কস আলফা মাইনাস মিউ এফ সাইন আলফা, বাদিকে এফ কমন নিলে পরে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। ঠিক আছে, আর এদিকে কে পড়ে রইল, এদিকে পড়ে রইল হচ্ছে এমজি কস, হ্যাঁ এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা, বা এমজি কে আমি যদি কমন নিয়ে নিই তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবার এফ ইকুয়াল টু এত রইল। এবার আমি কি করব, সেটাকে আমার এই লাস্ট লাইনটা ধরে নিচ্ছি, লাস্ট লাইনটার থেকে ছবিটা মোছাটা উচিত না, সেজন্য মুছলাম না। তাহলে এফ ইকুয়াল টু, আমি এমজি কমন নিয়ে যদি লিখতে চাই, এমজি কমন নিয়ে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, মিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, মিউ এর জায়গায় আমি এখানে দুটো জিনিস লিখতে পারি। আমি এখানে জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছি, সুতরাং মিউকে আমি থিটার ফর্মে লিখবো। মিউ এর দুটো ফর্ম আছে, ট্যান থিটা, একটা হচ্ছে ট্যান আলফা, ট্যান ল্যামডা। ট্যান থিটা আমি এখানে লিখতে পারবো না, কেন, কারণ মিউ ইকুয়াল টু ট্যান থিটা আমি তখন লিখতে পারছিলাম যখন হচ্ছে আমি ধরে বুঝে নিয়েছিলাম যে ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, কিন্তু এটা অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি আছে, সুতরাং এটা অ্যাঙ্গেল অফ রিপোজ নয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটাকে লিখবো কি ট্যান আলফা, কারণ ফ্রিকশন তো সবসময় কাজ করছে এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশনও রয়েছে, সেই জন্য মিউটাকে আমি লিখছি হচ্ছে ট্যান আলফা না, সরি ট্যান ল্যামডা, নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে ট্যান ল্যামডা কস থিটা বাই এটা হচ্ছে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, আবার এখানেও আমি একে ট্যান ল্যামডা লিখব। ঠিক আছে,
এবারে এটা কি হবে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা, নিচেও সাইন ল্যামডা বাই কস ল্যামডা। কস ল্যামডাটা দুটোর ক্ষেত্রেই তলে লসাগু হয়ে আসবে, দিয়ে কেটে যাবে। কেটে কি পড়ে থাকবে, এখানে সাইন ল্যামডা পড়ে থাকবে, আর সাইন ল্যামডা বাই কস ল্যামডাটা একসাথে গুণ হয়ে গিয়ে কে পড়ে থাকবে, সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা বাই এমজি বাই কস ল্যামডা কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে কি আসছে তোমাদের ত্রিকোণমিতিক ইকুয়েশন অনুসারে, এটা কি আসে, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস ল্যামডা, সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, সাইন থিটা মাইনাস ল্যামডা, আর নিচে পড়ে থাকছে কি কস আলফা প্লাস ল্যামডা। ঠিক আছে, এটা ইকুয়েশন অনুযায়ী তোমাদের ত্রিকোণমিতিক ইকুয়েশন অনুযায়ী, সেই ত্রিকোণমিতি যদি এই ইকুয়েশনগুলো এখনো না শিখে থাকো তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি তোমরা তোমাদের ম্যাথস টিচারদের কাছে শিখে নাও। তাহলে এফ ইকুয়াল টু এটা আসলো। এবার এফ এর মান ম্যাক্সিমাম অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, আমি অনেক বল প্রয়োগ করে ওকে ইয়ে করতে পারি, কিন্তু মিনিমাম আমার উদ্দেশ্য হচ্ছে মিনিমাম কত বল প্রয়োগ করলে ওর এক জায়গায় থাকবে। মিনিমামটা বার করতে গেলে নিশ্চয়ই এর মানটা ম্যাক্সিমাম হতে হবে। কস থিটার মান ম্যাক্সিমাম হয় 1, এটা আমরা আগেও জানি, 9-10 আমরা পড়েছি, 10-এ পড়েছি যে কস থিটার মান ম্যাক্সিমাম হয় হচ্ছে 1 প্লাস 1। তাহলে এর মানটা যদি 1 হয় তাহলে আমি এফ এর মানটা মিনিমাম পাবো। তাহলে এফ মিনিমাম ইকুয়াল টু কত, এফ মিনিমাম হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস ল্যামডা। ঠিক আছে, তাহলে এই কোণটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের থেকে কত বেশি তার উপরে ডিপেন্ড করছে, আর কস আলফা প্লাস ল্যামডা এর মানটা 1 হচ্ছে। তবে সেক্ষেত্রে কি হবে, আমি কিন্তু মিনিমাম ফোর্স মানে সেই মিনিমাম ফোর্সটা প্রয়োগ করলে পরে জিনিসটা স্টেবল অবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আরো কিছুটা রয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম আজকে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কমপ্লিট হলো না। তাই হোক, এটা তাহলে আমাদের ফ্রিকশনের পার্ট 1 হলো। এর থেকে বেশি আমি যদি রেকর্ড করতে যাই স্টোরেজ যাবে শেষ হয়ে, মাঝখানে একটা অদ্ভুত ইনকমপ্লিট অবস্থায় থাকবে। আজকে আমি অবধি পড়ালাম, নেক্সট দিন আমি বাকি পার্টটা পড়ে যাবো। বাকি বেশি পার্ট নেই, খুবই অল্প আছে। ওই যেটুকু পড়ালাম সেই জায়গাগুলো ভালো করে পড়ে রেখো, তাহলে একবার বুঝে গেলে তারপরে কিন্তু এর অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।